স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদ হাবিবা, আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আমার হাতে বামে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় রাজনৈতিক দলগুলো অনড়, কি সিদ্ধান্ত নেবে সরকার। স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদ হাবিবা, আপনাকে দিয়ে। সংলাপ ঐকমত্যের জায়গাটি নিয়ে একটু পরে যাব, একটু শুরুতে একটু জেনে নিতে চাই এই যে 13 তারিখের এক ধরনের আওয়ামী লীগের তথাকথিত যে লকডাউন কর্মসূচি, একে ঘিরে গত দুদিন সোম এবং মঙ্গলবার আমরা পুরো রাজধানী জুড়ে যেসব কার্যকলাপ দেখেছি, আগুন, ককটেল, এবং আজকেও একটি সন্ধ্যায় বাসে আগুন আছে, আর ময়মনসিংহে তো এক বাস চালকের খুবই হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা আছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, এই যে শুধু একটি আওয়ামী লীগের কর্মসূচি নয়, এরকম মনে করেন কি না যে এটি তো আছে একটি আওয়ামী লীগের এক ধরনের নানা তৎপরতা, কিন্তু এই যে আপনারা যারা জুলাই অভ্যুত্থানে যারা একসাথে মাঠে ছিলেন, সেই রাজনৈতিক দলগুলোর প্রধান শক্তিগুলোর এক ধরনের বিরোধ, মানে এক ধরনের বিরোধিতামূলক যে সম্পর্ক দাঁড়িয়েছে, এটাও কি এই পরিস্থিতির জন্য, এই জ্বালাও প্রয়োজন কিছুটা দায়ী কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সমালোচকদের এবং যারা আমাকে শুনছেন তাদেরকে। দেখুন, এখানে অবশ্যই আমাদের মতবিরোধ আছে। আমরা জুলাই অংশীজন যে দল, মানে যারা আছেন দল হিসেবে, যারা রাজনৈতিক দলগুলো, অবশ্যই মতবিরোধ আছে। নানা বিষয়ে মতবিরোধ এখন তুঙ্গে উঠেছে। নির্বাচনকালীন সময় এগিয়ে এসেছে, স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের নিজস্ব যে স্ট্র্যাটেজি বলেন, নির্বাচনে প্রভাব বিস্তার করা বলেন, কিংবা নির্বাচন পূর্ববর্তী সময়ে একটা লেভারেজ বিল্ড আপ করা এবং রিসিভ করা, এটা একটা প্রচেষ্টা আছে আমাদের। তার মানে এই নয় যে আমরা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রেও আমরা এইভাবে, মানে আমাদের ঐক্যের অভাব থাকবে, তা কিন্তু হবে না। দুটো জিনিস, এক হচ্ছে আপনি শুধু উল্লেখ করলেন 13 তারিখের এই প্রোগ্রামটা, এটার বাইরেও কিন্তু আরও একটা পার্ট আছে। এটা হচ্ছে ইন্টারনাল পার্ট অফ দ্য কান্ট্রি। এক্সটার্নাল পার্টে এবার যাই। এক্সটার্নালি আমরা দিন কয়েক আগে কিন্তু দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একজন মানে মন্ত্রী একটা বেশ 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 অবজেকশনেবল একটা কথা বলেছেন, যে তাকে কথাবার্তায় সতর্ক হওয়ার জন্য। কেন, কি কারণে সতর্ক হবে, কি কথা বলা হয়েছে যেটাতে সমস্যা হবে? এইটারই ধারাবাহিকতায় গতকালকে যখন বিস্ফোরণ ঘটেছে দিল্লি এবং পাকিস্তান, দুই দেশেই হয়েছে, এই ধরনের পেটি, মানে এটা তাদের প্রবলেম, এখানে কখনোই বাংলাদেশ ছিল না। বাট এইবার মিডিয়া কিন্তু আমাদেরকেও নানাভাবে দোষারোপ করছে। এটা কিন্তু পাইলিং আপ, এটা কিন্তু পাইলিং আপ, মানে প্রেশার মানে গভর্নমেন্টের ওপরে। কাজে কেউ যদি মনে করে যে আমি জুলাই সনদ নিয়ে প্রক্রিয়াটি ভিন্নভাবে ভাবছি, এনসিপি ভিন্নভাবে ভাবছে, জামায়াতে ইসলাম ভিন্নভাবে ভাবছে, তার মানে এইটা খুব সুসময় যে বাংলাদেশের মধ্যে যা খুশি তাই করা যাবে, ওটা হবে না। ওই রকম চিন্তাভাবনা মাথায় আসারই সুযোগ নেই। আমি সত্যি গ্ল্যাড যে আপনি প্রসঙ্গটা তুলেছেন। অনেক টক শোতে এটা এমনকি ডিসকাশনও হচ্ছে না। বেসিক্যালি আমাদের একটা সুযোগ আছে। হ্যাঁ, আমি ছোট ছোট এখানে সংক্ষুব্ধ কী ধরনের হতে পারে, যেমন ধরেন আমি মনে করি যে আমাদের যে সহযোগী আরেকটা দল আছে আমাদের ইসলাম, ওনারা 16-17 যে প্রোগ্রামটা করতে পারতেন, বাট করেছেন। কিন্তু এটা একই সাথে যদি রাজপথে যেটা ঘটেছে, এটাও কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আপনি 3টা বাস দেখছেন, একজন মানুষ দেখছেন, এটা মিসক্রিয়েন্ট কারা এটা আমরা জানতে পর্যন্ত পারি না। আগামীকাল যে 30টা হবে না, জননিরাপত্তা যে বিঘ্নি, মানে ভয়ঙ্কর হয়ে উঠবে না সাধারণ মানুষের ভাবনা, জননিরাপত্তাহীনতার ভাবনা, এবং সংখ্যাটা অনেক দ্বিগুণ, মানে অনেক বেড়ে যাবে কিনা, এটাও তো একটা বিষয়। কাজে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, এটা কেবল সরকার তো না, কেবল সরকার এটা সলভ করতে পারবে না। এটা কিন্তু এই মেসেজটা আপনি মনে রাখবেন যে আমরা কিন্তু ডক্টর ইউনূস সরকারের যেই কয়েকটা বিষয়ে খুব প্রাউড ফিল করি, তার একটা হচ্ছে তার ফরেন রিলেশনে যে স্পেশালি ভারতের সাথে যে মর্যাদাপূর্ণ সম্পর্ক তারা রেখেছেন। এইটা এখন এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু আমাদের যেটা মাঠে আছে ওটা ভিন্ন ইস্যু, কিন্তু সরকারের পাশে কিন্তু সর্বতভাবে সবগুলো রাজনৈতিক দল আছে এই ধরনের যে কোনো চাপ প্রতিহত করার জন্য। কাজে কেউ যদি মনে করে যে এটা সুবিধা নেবে, আমি এটা বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলো সব এক কাতারে, এক মাঠে, এক পয়েন্টে দাঁড়ানোর মতো মানসিকতা ওই পয়েন্টে আমাদের আছে, যেখানে আমরা দেখব যে আমাদের এই ফ্যাসিস্ট ফিরে আসা এবং আমাদের ওই যেই দেশ এই দেশকে অলমোস্ট করদরাজ্য করেছিল, তাদের যে মানে আশা যে এই হিসেবে যদি কিছুটা চাপ প্রয়োগ করা যায়, সেটা হবে না। জি, আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী, এই যে আলোচনা প্রসঙ্গে হলো, আপনি একটু বলবেন যে আপনি যে জ্বালাও পোড়াও কীভাবে দেখছেন, কিন্তু একটি কথা আছে, আপনি প্রশ্নটা আপনাকে পরে করতাম যেহেতু আলোচনা এলো, যে এরকম একটি উত্তেজনা, রাজনীতিতে যখন উত্তেজনা, উত্তাপ, ঠিক তখন জামাতের আজকের সমাবেশটা দরকার ছিল কিনা, এবং এই ধরনের পরিস্থিতি আসলে একটি মহলকে সুবিধা দেয় কিনা? আপনার মাধ্যমে আপনার টিভির সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও সালাম।
সব কিছু শুরুর আগে মাহমুদ আপাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। বড় বোনের মতো যেরকম কথা বলতে হয় তিনি সবগুলো কথা বলছেন। এবং এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই মনস্টার যে ভারতের গোলাম বলেন আর ভারতের মুখ্যমন্ত্রী বলেন, সে যেন কোনোভাবে আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতাকে 71 সালে যেভাবে ছিনিয়ে নিয়ে গেছিলো এইভাবে যেন আর ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য আমরা এক জায়গায়। এবং এই কথাটার ইন্ডিকেশনটা কি দেখেন, আপনি দেখবেন 13 তারিখ কিন্তু শিবির এবং ছাত্রদল দুইজনে বলছে মাঠে থাকবো। সো ওই জায়গাতে আমরা কিন্তু কেউ, আপনার প্রশ্নের উত্তরটা দেখেন যে আমি এটা করতেছি, এটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজ দিবে না, এই কথাটাই বয়ানটা কারা তৈরি করতেছে। আমি আপনাকে একটু ফিরায় নিয়ে যাচ্ছি। নানক এবং আজম এই আগুন সন্ত্রাসের জনক ছিল। আপনারা যদি মনে রাখেন যে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে তারা কি করছিলেন, বহু মানুষকে মেরে ফেলে দিয়েছে 2004। এবং আরও একটা তাজ্জব ব্যাপার দেখেন, 2013 ইলেকশন করার জন্য হাসিনা প্রি প্ল্যানেড আগুন সন্ত্রাস করলো। ইন্ডিয়ান মিডিয়া, আবার বলেছি ইন্ডিয়ার মিডিয়া, সেটা বিশেষ করে এনডিটিভি বিশেষ করে এমনভাবে পোর্ট্রেট করলেন যে এটা হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপি এই দুইজন মিলে আগুন সন্ত্রাস করতেছে, এবং সারা পৃথিবীতে তারা এই পোর্ট্রেট করলেন বলেই সেদিন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে যে অবরোধ চলতেছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই জায়গায় কিন্তু আমরা বলবো আন্তর্জাতিকভাবে ভারতের এই কূট চালে আমরা পরাস্ত হয়েছিলাম। আজকে যে জিনিসটা দেখতেছেন সেটারও ওই প্রতিধ্বনি। আজকে আপনি বাস পোড়াচ্ছেন, গতকালকে একটা ড্রাইভার, ঘুমন্ত ড্রাইভার, সে মারা গেছে কিন্তু। সো আজকে যখন আমরা দেখব একটা জায়গায় আমাদের সবসময় এক হতে হবে, সেটা কি বিচার, সংস্কার আর নির্বাচন, এই তিনটাকে অঙ্গাঙ্গিভাবে চলতে হবে। আর আপনি যেটা বললেন শোনেন, পলিটিক্যাল পার্টি আপা কিন্তু সেই উত্তরটা খুব সুন্দর দিচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টির সবার স্ট্যান্ড থাকবে, সে কিভাবে তাকে পোর্ট্রেট করবে মানুষের সামনে, সেটা তার স্ট্র্যাটেজি। আজকে দেখেন একটা কী হয়েছে, মিটিং হয়েছে, শান্তিপূর্ণ মিটিং, আপনি মিটিং করছেন, মিটিং করে চলে গেছেন, কোথাও জ্বালা না, পোড়া না, ভাঙ্গা না, কিছু না, কিন্তু কি মেসেজটা দিলেন আপনি আর একটা দেখেন, ওখানে সবাই বক্তৃতার মধ্যে একটা বক্তৃতা দিচ্ছে কিন্তু 13 তারিখে নামার চিন্তা করো না, যদি চিন্তা করো তাহলে কিন্তু আমরা মাঠে আসি। তার মানে এখন আমরা জাগ্রত, আমরা কিন্তু ঘুমন্ত না। সো দিস মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আজকের এই মিটিংটাকে খালি আপনি ওইভাবে দেখেন না, এই মিটিংটাকে যদি এইভাবে দেখেন যে 13 তারিখের আগে উই গিভ এ স্ট্যান্ডিং, স্টিল নাও আমরা রাজপথে আসি, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। সো তুমি এখান থেকে কোনো অ্যাডভান্টেজ নিবে তার কোনো সুযোগ নাই। আরও একটা জিনিস, ইলেকশনকে ডিলে করা না, আমাদের সবার একটাই কথা, ইলেকশন হতে হবে, ইলেকশন ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু কথা হচ্ছে গণভোটও হতে হবে, অ্যান্ড গণভোটটা কবে করবেন না করবেন সেটাও সরকার আজকে বলে দিচ্ছে, আমরা 2-3 দিনের মধ্যে এর ডিসিশন দিয়ে দিব। সো রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে কিন্তু তারা কিন্তু কর্মসূচি দিতে পারতেন, ওনারা বলছেন যে আমরা কর্মসূচি পরে দিব। আজকে দেখেন এই অনুষ্ঠানে কিন্তু কোনো কর্মসূচি সামনের দেওয়া হয় নাই। তার মানে কি একটা মেসেজ আবার ক্লিয়ার না, সরকার কি করতেছে স্টেপটা দেখি, তারপরে আমরা যা করা হবে। শুধুই এক ধরনের চাপে রাখার কৌশল, এটা রাজনৈতিক কৌশল, এটাকে আমাকে মেনেই নিতে হবে। এটা হচ্ছে কি যে আমরা জনগণের দাবি আদায়ের জন্য তো রাস্তায় থাকবই, এবং ভোটের আগে এটা হবেই ভাই, এটাই মানুষ পছন্দ করবে কি করবে না সেটা আলাদা। আপনার একটা জিনিস দেখেন, এই আলোচনা সভা বলেন, মহাসমাবেশ বলেন, এর মাধ্যমে কিন্তু মানুষকে মেসেজ দেওয়া, জুলাই সনদ জিনিসটা কি, জুলাই সনদের মাধ্যমে আমরা কী চাচ্ছি, কমিউনিকেশন তো করতে হবে। এই গণভোটের সময় 77 সালে জিয়াউর সাহেব হেলিকপ্টার দিয়ে তারা 19 দফা সমস্ত বাংলাদেশে বিলি করেছিলেন। সো ওইটাকে যদি আপনি এভাবে ভাবেন যে 8 দল, বিএনপি সবাই বিভিন্ন জায়গায় যে বলতেছে যে আসলে এই জুলাই সনদটা কি, তাকে তো বুঝতে হবে, না মেসেজ দেয়। জি, পরে আবার আপনার কাছে আসছি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাদের কাছে শুনে আমি একটু, যেহেতু আপনার সরকারের বক্তব্য জানতে জন্য আপনার কাছে শেষে আসবো। সারোয়ার তুষার, যে একটি বক্তব্য যে মানুষের কাছে যাওয়া, যার যার দলের অবস্থান কি, কৌশল কি, সামনের পরিকল্পনা, কিন্তু এটাও তো ঠিক রাজনীতিতে যখন খুব বেশি বিরোধপূর্ণ পাল্টাপাল্টি, অন্তত আমি যদি এভাবে বলি, 3টি দলের এখন যদি এরকম পাল্টাপাল্টি বক্তব্য থাকে, মন্তব্য থাকে, উত্তাপ থাকে, তখন এক ধরনের জনমনের শঙ্কা যেটা আছে সেটা আরেকটু কিন্তু বাড়ে কিনা, উত্তাপটা বাড়ে কিনা, শঙ্কাটা বাড়ে কিনা, এবং আমি বারবারই যে কথাটা বলছি, একটি মহল এটা সুযোগ নিতে পারে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। ডেফিনেটলি পারে, এবং আমরা যেটা প্রত্যক্ষ করছি, প্রতিদিন তো আমরা এলাকায় যাই এবং সাধারণ মানুষের সাথে কথা বলি, মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক আছে, এবং ইলেকশনের সে অর্থে ধরতে গেলে সম্ভবত 100 দিনের মতো আছে।
কিন্তু মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না, যে একটা প্রশ্ন করে আর কি, যে নির্বাচন কি হবে। এই প্রশ্ন আমার কাছে খুব অবাক লাগে, কারণ আমি সবসময় বিশ্বাস করেছি একদম ডে ওয়ান থেকে যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই। কিন্তু এই প্রশ্নটার সাইকোলজিটা কি, যে আপনি যদি এই ভয়ে থাকেন তাহলে আপনি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন কিভাবে? এবং আওয়ামী লীগ বা মানে দিল্লি প্রথম দিকে বলা শুরু করলো যে 3 মাস 6 মাসের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন দেন। এখন কিন্তু তাদের আপনি দেখবেন যে স্ট্র্যাটেজিটা কিছুটা চেঞ্জ হয়েছে। তারা এখন বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিবেশ থাকে, যদি নির্বাচন না হয়, তারা এখন এটা প্রত্যাশা করে যে বাংলাদেশে নির্বাচন না হোক, কোনো একটা ঝামেলা লাগুক, ঠিক আছে? এবং তারই নানা ধরনের আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে অবশ্যই এটা ঠিক যে মানুষের মধ্যে শঙ্কা আছে। এখন মানুষের মধ্যে শঙ্কা থাকতে পারে, থাকবে, কিন্তু এটা কাটানোর দায়িত্ব তো সরকার এবং রাজনৈতিক দলগুলোর, মানে আমাদের। সেইখানে কিন্তু আমরা কি যথেষ্ট পরিমাণ কাজ করতে পারছি? আমার মনে হয় যে পারছি না। আমাদের মধ্যে যে পাল্টাপাল্টি বক্তব্য, এটা কিন্তু মানুষকে, আমরা বলতেই পারি যে এটা তো আমাদের মধ্যে, আমরা আওয়ামী লীগ প্রশ্নে এক আছি, আমরা ভারত প্রশ্নে এক আছি, হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ আছে, এগুলো আমরা বুঝি। কিন্তু সাধারণ মানুষ যখন এই পাল্টাপাল্টি বক্তব্য দেখে, তখন তারা কি বুঝে? যেমন ধরেন আমাদের সম্মানিত একজন রাজনীতিবিদ তাহের ভাই যখন বলেছেন যে আঙুল বাঁকা করবেন, এটা পাল্টা উত্তর যখন আমির খসরু মাহমুদের মতো জায়গা থেকে দেওয়া হয়েছে যে আমরাও মাঠে নামতে পারি, নামলে তখন কী পরিস্থিতি হবে, এইগুলো মানুষ, আমি যে এগুলো চায়ের দোকানের যে আলোচনা, মানুষের যে জল্পনা কল্পনা, আমরা যদি এটা মনে করি যে সাধারণ রাজনীতির ব্যাপার স্যাপার নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আলোচনা হয় না, মানে রাজনীতি নিয়ে, তাহলে আমরা ভুল করবো। শঙ্কা নেই বা রাজনীতি নিয়ে একটা মানুষের পজিশন নেই বা বক্তব্য নেই। আপনি প্রত্যেকটা চায়ের দোকানে দেখবেন সেখানে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পজিশন নিয়ে, কে কী বলছে, এবং তাদের একেবারে সাধারণ মানুষ, তারাও কিন্তু প্রত্যেকটা ঘটনা সম্পর্কে তাদের একটা বক্তব্য আছে, ঠিক আছে? ফলে তারা সব কিছুই অবজার্ভ করছে, সরকারের পজিশন, রাজনৈতিক দলগুলোর পজিশন, এগুলো নিয়ে তাদের সমালোচনা, পক্ষপাত সবই আছে। তো সেইখান থেকে এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা। কারণ আমি সত্যি সত্যি নিজে একজন সম্ভাব্য প্রার্থী, আমি নমিনেশন চাইবো দলের কাছ থেকে। আমি নিজেই তো মানে আশঙ্কা আছি যে ফিল্ড লেভেলে যে অবস্থা এই মুহূর্তে, যে ধরনের একটা সহিংস, আপনি দেখবেন যে একটা ইসির কাছে একটা রিপোর্ট দিয়েছে গোয়েন্দারা, 67% ভোট কেন্দ্র, আপনি 67%, যদি 30% থাকতো, যদি 25% থাকতো, তাহলে আমরা এটা ভাবতাম যেটা ফিক্স করা যাবে। কিন্তু 3 মাসের ব্যবধানে যখন আপনি 67% নির্বাচনী কেন্দ্র বা ভোট কেন্দ্র যখন ঝুঁকিপূর্ণ থাকে এবং বলা হচ্ছে যে ব্যাপক মাত্রায় সহিংসতার আশঙ্কা আছে, এটা গোয়েন্দাদের রিপোর্ট, হ্যাঁ, তখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টা, আমরা তাকে সম্মান করি, তিনি বলেছেন ঐতিহাসিক নির্বাচন করবেন, শ্রেষ্ঠ নির্বাচন করবেন, সব ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমরা তো সেই ধরনের, আপনাকে তো এটা অ্যাচিভ করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, কোনো পদক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না পুলিশের তরফ থেকে কিংবা জনপ্রশাসনের তরফ থেকে। সেখানে তারা পেশি শক্তি যে দেখাতে পারে তার দিকে হেলে থাকে বা কাবু হয়ে থাকে। এটি হচ্ছে মাঠ পর্যায়ের, আপনি ঢাকায় বসে যত কথাই বলেন, মাঠ পর্যায়ের তৃণমূলের এটাই হচ্ছে বাস্তবতা, যে রাজনৈতিক দলগুলো যারা পেশি শক্তি দেখাতে পারে তাদের পক্ষে নমনীয় থাকে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন বা আমাদের যারা অন্যান্য যে প্রশাসন আছে। কিন্তু থাকে না যে একটা ভোটারের মধ্যে আস্থা নিয়ে আসা, প্রত্যেকটা প্রার্থীকে মানে নিরাপত্তা দেয়া, এটা কিন্তু নাই। লেভেল প্লেইং ফিল্ডের জন্য যেটা খুবই জরুরি, সেটা কিন্তু নাই। কিংবা এই যে ভোট কেন্দ্র, এতগুলো ভোট কেন্দ্র আপনার এখনো ঝুঁকির মধ্যে আছে, এটা নিয়ে তাহলে আমরা কিভাবে ইলেকশনে যাব? মানে ইলেকশন তো যেতেই হবে, কিন্তু আপনি তাহলে এটাকে ঝুঁকি মুক্ত করার জন্য কি কি পদক্ষেপ নিলেন, হ্যাঁ, বা কি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার না। জি, আপনার কাছে আসবো। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন শেষ এলাম, যে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের শঙ্কার কথা মাঠে আছে। দুটি বিষয় সরকার কি করছে, দুটি বিষয়, একটি হচ্ছে এই যে আগুন সন্ত্রাস 2 দিন ধরে চলছে, এখানে সরকার কি করছে জনমনে, যদিও ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে জনমনে আশঙ্কার কিছু নেই, কিন্তু আশঙ্কা কিন্তু আছে এটি। এবং এই যদি পরিস্থিতি থাকে, নির্বাচন উৎসব মুখর হবে কিভাবে? জি, আপনাকে ধন্যবাদ। একদম দুটো ভিন্ন ভিন্ন বিষয় আসলে। প্রথম কথা হচ্ছে, আমি জনাব সারোয়ার তুষার যে প্রসঙ্গ অবতারণ করলেন সে বিষয়ে বলি যে আমাদের আপনি যে গোয়েন্দা তথ্য বা ইলেকশন কমিশনের ফাইন্ডিংস আপনি রিস্কি পোলিং সেন্টার্স, সেটা নিয়ে, সেটা একটা নিয়মিত প্রক্রিয়া। এটা আপনার কিছুদিন পরে স্বাভাবিক নিয়মে, আমি নির্বাচনের যেই প্র্যাকটিস আমাদের এখানে, কিছুদিন পরে আবার একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যখন যাবে, তখন এটা বোঝা যাবে প্রকৃত অবস্থাটা কী এসে দাঁড়ায়। আর যেই অবস্থায়, যে তথ্যের ভিত্তিতে বা যে কন্ডিশনাল অবস্থা থেকে আমরা বলছি এটা, সেখানে কিন্তু এখনও ভোট কেন্দ্র কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা বা সেটার জন্য যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা দরকার, সেই পদক্ষেপ এখন শুরু হয়নি। আমাদের নির্বাচনী এলাকাগুলিতে ডিপ্লয়মেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিপ্লয়মেন্টের কি পজিশনগুলি, জায়গাগুলি ইতিমধ্যে আপনি জানেন যে প্রায় 29টি জেলার ডেপুটি কমিশনার মানে ডিসি ইতিমধ্যে পদায়ন হয়েছে। আপনি
ঐতিহাসিকভাবে খেয়াল করলে দেখবেন যে একযোগে এতগুলি ডিসি পদায়নের পর কাগজে বা গণমাধ্যমে কতগুলি প্রতিবেদন আসতো যে এই সমস্যা ওই সমস্যা এরকম লোককে পদায়ন করা হয়েছে। খুবই ফর্চুনেট যে আমরা সম্ভবত এই পদায়নটা খুব ভালোভাবে করতে পেরেছি, যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে পেরেছি। এখন 64 জেলায় যখন এটা হয়ে যাবে, দু এক জায়গায় হয়তো আলোচনা আসতে পারে, কথা হবে, তখন ইলেকশন কমিশনের হাতে ইন দ্য মিন টাইম চলে যাবে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে পুলিশেরও একই সঙ্গে এক ধরনের রদবদল আসন্ন, সেটা যখন হয়ে যাবে তখন আবার সিকিউরিটি অ্যাসেসমেন্টের জায়গাটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। আর ওভারঅল আমরা বাংলাদেশের বাস্তবতায় যদি অতীতের আপনি 3, 4, 5, 6টি ইলেকশনকে বিশ্লেষণ করেন, দেখবেন যে নির্বাচনী কেন্দ্রের যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মাত্রা সেটা সবসময় অলমোস্ট 40-র মতো থাকে। তো ওই বাস্তবতা থেকে বেরিয়ে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে এসে যখন একটি পরিষ্কার দীর্ঘদিনের সন্ত্রাসী গ্রুপ যারা নির্বাচনকে বানচাল করার জন্য নানানভাবে পরিকল্পনা করছে, যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিপুল অর্থ বিনিয়োগ করছে, যাদেরকে বিদেশি শক্তি পর্যন্ত সহযোগিতা করছে, সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বানালেবল করার তারা চেষ্টা করবে। সে বিষয়ে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলির সঙ্গে কাজ হচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন যে ইলেকশন কমিশন সিসি ক্যামেরা ইনস্টলমেন্ট নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। পুলিশের মধ্যে বডি অন ক্যামেরার প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। সো এগুলি একটা প্রক্রিয়াগত বিষয়। আমরা বিশ্বাস করি আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটের দিন পর্যন্ত যে সময় দরকার সে সময়গুলো সম্পন্ন হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দ্বিতীয় প্রশ্ন, যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে এক ধরনের ঘোষণা দিয়ে তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা করছে। প্রথমত আপনি দেখুন যে ঝটিকা মিছিল বা এই চোরাগুপ্তা হামলার বিষয়টা একটু ডিফারেন্ট। আপনি খুব টেকনিক্যালি দেখবেন এটা। আপনি যখন এই আওয়ামী লীগের রেজিমে ট্রাইব্যুনালের কোনো বার্ডিক্ট কাছাকাছি সময় আসতো, এক ধরনের ভালনারেবিলিটি তৈরি হতো। কিন্তু সেই সময়টা আপনি খেয়াল করলে দেখবেন যে এত শক্তিশালী পুলিশ ফোর্স, শেখ হাসিনার পুলিশ ফোর্স, এবং এত শক্তিশালী যুবলীগ ছাত্রলীগ থেকে এত কিছু থাকার পরেও নানান জায়গায় কিন্তু নানান ঘটনা ঘটতো। এক ধরনের প্রতিক্রিয়া, পলিটিক্যাল রিয়াকশন আমরা দেখেছি। এখন আওয়ামী লীগ ধারণা করছে যে ট্রাইব্যুনাল থেকে একটি রায় আসবে, তারা সেই রায়কে, এই বিচার প্রক্রিয়াকে বানচাল করতে পারে, কিন্তু আসলে রায়ও আসবে না, ওই তো সেই জায়গা থেকে সেটাকে কেন্দ্র করেই তারা এই প্রক্রিয়াটাকে বানচাল করতে পারে কিনা। ধরুন রায়ের তারিখ ঘোষণা জায়গাটাই যদি বেচতে দেওয়া যায় তাহলে তো রায় আর আসছে না, এরকম একটা বাস্তবতা। সো এই সমস্ত জায়গা থেকে যেগুলি করছে এগুলি ট্রুলি টুকটাক, এগুলি এমন কোনো ঘটনা নয় জনমনে ভীষণ আতঙ্ক তৈরি করতে পারে। এবার প্র্যাকটিক্যালি যেটা বাস্তবতা, আপনাদের সঙ্গে আমি একমত, মানুষের মনে তো কিছু আশঙ্কা তৈরি হয় যখন এক জায়গায় বাস পড়ে, এক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়, সো এই সমস্ত জায়গায় কিছু আশঙ্কা তৈরি হয়। এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি কি করতে পারে তাহলে? ধরুন এনসিপির অফিসের সামনে গতকালকে যে ঘটনা ঘটলো, ওনাদের কয়েকজন কর্মী দৌড়ে গিয়ে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মোটরসাইকেলকে শেষ করেছে, সক্ষম হয়েছে। এটা সবসময় এটা পসিবল না আসলে। একটা ক্রুড বোম মেরে দিয়ে আপনি চলে গেলে ধরা ডিফিকাল্ট। কি করা যায়? যে যারা এই সমস্ত পরিকল্পনার সঙ্গে জড়িত তাদেরকে যদি ধরা যায়, যারা অর্থায়ন করছে তাদেরকে যদি ধরা যায়, বা একটা ঝটিকা মিছিল করে চলে যাওয়ার পরে সেখানে সম্পৃক্ত ছিল এদেরকে যদি ধরা যায়, এক ধরনের আশ্বস্ত হয়। আপনি খেয়াল করলে দেখবেন, আপনাদের মিডিয়া রিপোর্টে দেখবেন যে গত কয়েকদিনে বিপুল সংখ্যক এ ধরনের লোক ধরা পড়েছে। এই ধরনের লোক ধরা পড়ছে, সুতরাং ধরা পড়ছে, তাদের যেই স্কেলে পরিকল্পনা নাশকতা তৈরি করার, সেই স্কেলে তারা পারছে না, সেটা প্রতিরোধ করা যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি 13 তারিখে তারা কিছুই করতে পারবে না। এরকম গভীর রাতে মহাসড়কের পাশে একটা বাস যেখানে ড্রাইভার শুয়ে আছে, এই সিকিউরিটি বাংলাদেশের কোনো বাস্তবতাতে আসলে এভাবে দেওয়া সম্ভব না। এইটা তাদের যে হাতটা এই কাজে পাকা। আপনি যদি খেয়াল করেন, ওই যে শারিয়ার ভাই যেটা বলছিলেন যে 2004 সালে শেরাটনের ক্রসিংয়ে বিআরটিসির দোতলা বাসে আগুন লাগিয়ে দেওয়া, 26 জন মানুষ সম্ভবত সেখানে পুড়ে মারা গেছে। এরা সিদ্ধহস্তে নানক আজম এই কাজটি করেছে। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 2014 সালের ইলেকশনের পরে এবং তারও পরবর্তী সময় লম্বা সময় ধরে এখানে তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। বেশ কয়েক জায়গায় ছাত্রলীগের কর্মীরা পেট্রোল বোম সহ অ্যারেস্ট হয়েছে। বেশ কয়েক জায়গায় এই যে শিখর পরিবহন, আওয়ামী লীগ নেতার পরিবহন, সেই পরিবহন চিহ্নিত হয়েছে এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা। সুতরাং এই জায়গায় তারা খুব ট্রেন। একটি বিষয় আপনি মনে করেন কিনা, আমরা দেখেছি গত 15-16 বছর যখন বিরোধী রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি দিয়ে মাঠে থাকতো, তখন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এক ধরনের পেশি শক্তি বা মাঠের শক্তি দেখানোর জন্য রাজপথে থাকতো। সরকার কি মনে করে কিনা এই পরিস্থিতি মোকাবেলায় এখন যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তাদেরও মাঠে থাকা দরকার? আমাদের রাজনৈতিক দলগুলি অনেস্টলি স্পিকিং, পলিটিক্যাল পার্টিগুলি মাঠে আছে, দে আর ভেরি মাচ ভিজিলেন্স।
এখন আপনি যদি প্রত্যাশা করেন যে এনসিপি প্রতিদিন একটা মিছিল নিয়ে ঘুরে বেড়াবে, মানুষ কিন্তু আরো আতঙ্ক সৃষ্টি হবে, প্রয়োজন নেই। একটা জিনিস খেয়াল করুন, আপা যেটা বলেছে, পলিটিক্যাল পার্টিগুলিতে 5 আগস্টের পরে এনসিপি এবং জামাতের মতাদর্শ এক না, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতাদর্শ এক না। এই মতাদর্শিক ডিবেট সেটা থাকবে, প্রত্যেকের সুনির্দিষ্ট নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা থাকবে, সেগুলি নিয়ে এই ডিবেটকে আমরা ওই স্কেলে মাপতে পারি না যে দে আর ক্রসিং দ্য বর্ডার। এরা প্রত্যেকেই জানে যে আমাদের বর্ডার কতটুকু, আপা যেটা শুরুতে বলছিলেন, ওই জায়গায় ভেরি মাছ। তারা যদি অভ্যুত্থানের সময় একই সঙ্গে লড়তে পারে, একই সঙ্গে মরতে পারে, তারা দীর্ঘদিন যদি একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারে, তারা কেন করেছে? শুধুমাত্র যে ক্ষুদ্র দলীয় স্বার্থ, এটা আমি বিশ্বাস করি না। আমি পলিটিক্যালি একজন রিপোর্টার হিসেবে সে সময় আমার কভার করার সুযোগ হয়েছে। তারা বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করেছিল। বাংলাদেশ তো পরাধীন হয়ে গেছে, লিটারেলি এই দেশ আমাদের ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র ঠিকাদারি প্রতিষ্ঠান পর্যন্ত এখানে অন্য দেশের মানুষ এসে নিয়ন্ত্রণ নিয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশকে যারা মুক্ত করেছেন, তারা শুধুমাত্র তাদের দলীয় স্বার্থ বিবেচনা করে যখন আবারও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সার্বভৌমত্ব ব্যাহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটানোর কেউ কোনো জায়গা থেকে, পৃথিবীর কোনো জায়গা থেকে চেষ্টা করবে, সেটা ওনারা ঐক্যবদ্ধভাবেই এই জাতিকে নিয়ে প্রতিহত করবে। জি, জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত 3-4 দিনের মধ্যে জানিয়েছেন আইন উপদেষ্টা। আজকে জামাত সহ 8 দলের সমাবেশে জামাতের আমির বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26 সালে কোনো নির্বাচন হবে না। আপনারা বলছেন জুলাই সনদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে সেটা রাজনৈতিক দলগুলো মানবে না, তাহলে জট খুলবে কিভাবে? এটাতে আমি একটা চমৎকার উত্তর দেই আপনাদের। আমাদের যিনি প্রেস সচিব, তিনি কুমিল্লায় আজকে খুব চমৎকারভাবে ঘোষণা দিয়েছেন, কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। তো দল হিসেবে যারা নির্বাচন আয়োজন করবেন, সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র, তিনি যখন এতখানি আত্মবিশ্বাস নিয়ে একটা কথা বলেন, আমরা ধরেই নিতে পারি যে সরকারের হাতে 3-4 দিনের মধ্যে তো ঘোষণা করবেন। অবশ্যই একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটাও অবশ্যই। কিন্তু এর বাইরে যেটা সবচেয়ে বড় জিনিস, পলিটিক্সের ডায়ালগ। সব ডায়ালগ সবসময় প্রকাশ্য হয় না, হয়তো বা প্রকাশ্য ডায়ালগ দেখবো বা অপ্রকাশ্য। আমরা সবাই আস্থা রাখি এবং বিশ্বাস করতে চাই যে এমন একটা অবস্থায় আমরা আসবো যেখানে জুলাই সনদটার বাস্তবায়ন সকল পক্ষকে তো 100% সন্তুষ্ট করা যাবে না। খোদ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যিনি তৈরি করেছেন, তার প্রতিদিনে 200 কমপ্লেন থাকে আমাদের। আর এই সরকার তো সরকার, এত একেবারে কি বলবো, তার তো কোনো লজিস্টিকই নেই সেই অর্থে। কাজে আমার যেটা চাওয়া, সেটা যতখানি তীব্র কিংবা স্ট্রং, একই সাথে আমারও ইন্টেনশন যে আমি সবাই মিলে একটা নির্বাচন করতে চাই, এটা তো কম নয়। এই দুইটা ট্যালি করলে বরং এক জায়গায় হয়ে নির্বাচন করার স্পিরিটটাই বেটার হবে। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই আমার রাজনৈতিক স্ট্যান্ড আছে, সেটা আমি একেবারে ম্যাক্সিমাম চেষ্টা করবো আপহোল্ড করার। প্রতিটা রাজনৈতিক দলই সেটা করবে। কিন্তু পয়েন্ট যখন এসে দাঁড়াবে যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের পক্ষে সবাই ভোট দেবে। শাহরিয়ার ভাই তো বললেনি যে প্রত্যেকেরই কিন্তু আমাদের অনেকগুলো দায়িত্বের পাশাপাশি নির্বাচন একটা অন্যতম দায়িত্ব। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, এই জায়গাতে এই প্রশ্নগুলো তো আছে, ছাড় দিচ্ছেন না। আচ্ছা, এবার আমি বলি ছাড় তো ভাই শোনেন, এবার ফিরে যাই 1 বছর আগে, অলমোস্ট 9 মাস আগে যখন আমরা বসি, তখন তো বলা হচ্ছিল এটা 1 মাসও যাবে না, আমরা কোনো বিষয়ে একমত হতে পারবো না। হয়েছে না, অত্যন্ত ক্রুশিয়াল বিষয়গুলোতে একমত হচ্ছে। নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা প্রস্তাবনা ঐকমত্য কমিশন দিয়েছে, তার পাল্টা একটা প্রস্তাব আমরা দিয়েছি। সেগুলো থাকলে আমাদের তো যে যতগুলো পয়েন্ট আমরা এক জায়গায় হয়েছি, সেটাও নেহাত কম না। আর আরেকটা জিনিস আপনাকে বলি, আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই তুষার বললেন যে শঙ্কা, জনমনের শঙ্কা থাকবে না। জনগণ গত 3 নির্বাচনে ভোট দিতে পেরেছে কয়জন? 12.5 কোটির মধ্যে 35-এর নিচে 6.5 কোটি ভোটার। এই 6.5 কোটি ভোটার ধরে নেওয়া হয় প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এরা তো চিরকাল দেখেছে ভোট হচ্ছে, তারা শুনেছে, স্ক্রোল দেখেছে ভোট হচ্ছে, জানছে যে আজকে ভোট দিতে পারেনি। ভোট যে দিতে ভোট দিতে পারা, এইটা যে সম্ভব, এটা এমন প্রজন্ম, আমার নিজের ধারণা তুষাররাও ভোট দেখেননি, আমার ওদের বয়স হিসাব করলে মনে হয় দেখার কথা না। আমরা নিজেরাই শেষ ভোট মনে হয় 2008-9 যেটা, সেটাতেও কিছু ইঞ্জিনিয়ারিং ছিল, বাট অ্যাটলিস্ট লোকজন যে ভোটটা দিতে পেরেছিল। এই সংখ্যার পাশাপাশি ধরেন আমাদের মতবিরোধ যখন হয়, তখন আমাদের একটা সহযোগী দল তারাও বলে যে ভোট হবে না, কারণ ওটা কিন্তু ওনারা একটা কথার প্রসঙ্গে বলেন যে এটা না হলে এটা হবে না। রাজনৈতিক রেটরিক আর রিয়াল কিন্তু কখনো এক হয় না। এনসিপিও যখন ওই রকম মাঠে বক্তব্য হয়, এই ধরনের কথাগুলো বলে। বিএনপি যখন বক্তব্য দেয় খুব স্ট্রংলি, বিএনপিও বলে যে এটা ছাড়া আমরাও আগাবো না। কিন্তু এই অচল অবস্থা, এই করতে করতে, এই টুকটুক করতে করতে আমরা এই জায়গাটা এসেছি। তো এই প্রক্রিয়া নিয়ে এখন 3-4 দিনের মধ্যে সরকার যেটা ঘোষণা দেবেন, আমি প্রত্যাশা রাখি যে এটা মোটামুটিভাবে মোটা দাগে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে সক্ষম হবে, এইটুকু। এর বাইরে আপনি কখনোই আশা করতে পারেন না। ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মতাদর্শ, ফয়েজ ভাই খুব ভালোভাবেই বলেছেন। আর জুলাই সনদ নিয়ে এটা তো স্পিরিট,
এটা এমন একটা স্পিরিট যেটা বাংলাদেশ আরো বহু বছর অন্তরে ধারণ করবে, নিশ্চিত থাকেন আপনি, এবং সেটা আগত বহু বছর। এইটা ডকুমেন্টেড হয়তো হয়েছে, বাট ওই ফিলিংটা এটা একটা ডিফারেন্ট জিনিস। এবং এই জায়গাটা একেবারে খুব সরাসরি অংশীজন হিসেবে আমরা প্রত্যেকেই, এটা তো ভাই আমরা তো ধ্বংস করার এখতিয়ার কেউই রাখি না। এখন রাজনীতির মাঠে এই মন্তব্যটা আছে, বিএনপি জামাত দেশকে এক ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি জামাত এক বিষয় যদি খুব কঠিনভাবে মানে দ্বিমত পোষণ করে, হ্যাঁ এটা বলা হচ্ছে হয়তোবা, যেটা আমি মনে করি যে পলিটিক্সে বর্ডার লাইন বলে একটা ওয়ার্ড আছে, কিন্তু সেটা কোনটা? ওটা আমার দলেরটা আমি ডিসিশন নিব, জামাতে ইসলামীরটা জামাতে ইসলামী ডিসিশন নেবে, এনসিপিরটা এনসিপি ডিসিশন নেবে। যতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী, যেমন আমি মনে করছি রাস্তায় নামাটা কোনোভাবেই যৌক্তিক নয়। আমার দৃষ্টিতে সরকারকে এই চাপে ফেলার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। 13 তারিখে একটা চাপে আছে, একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। এই সময়টায় সর্বতোভাবে আমাদের একটা সমর্থন দরকার এই সরকারের। জামাতে ইসলামের যুক্তি আছে তার মতো, যেটা ব্যাখ্যা দিলেন তিনি, কিন্তু একই সাথে আপনার এটাও মনে রাখতে হবে যে উনি তো মানে যদি সত্যিকার অর্থে বিষয়টা এমন দাঁড়ায় যে নির্বাচন বানচাল হয়ে যাবে, সত্যিকার অর্থে সিচুয়েশন যদি এমন হয়, তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা। কারণ এটা ফেব্রুয়ারিতে হোক, যখন এই নির্বাচনটা তো হতেই হবে, এটা ওভার ডিউ, খালি ডিউ না। আরেকটা জিনিস আপনাকে বলি, জুলাই সনদ নিয়েও আমরা প্রচুর কথা শুনেছি, সই করবো না। হ্যাঁ, এনসিপি করেনি, এনসিপি তার সুস্পষ্ট যুক্তি আছে। আমি এনসিপির সাথে কথা যখন আমি কোনো একজন সম্মানিত সদস্যের সাথে বসেছিলাম, উনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে আমাদেরকে ঘোষণাপত্রে যে কপি দেওয়া হয় আর সই করা দুইটা সেম না। এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা জানি যে জুলাই সনদটা আমাদের যেটা চাই, প্রক্রিয়াটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত করবো না। তাদের পজিশন তাদেরটা ছিল, কিন্তু জামাতে ইসলামীও অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সই করেছে। আমাদের পয়েন্টগুলো কিন্তু ডিফারেন্ট। আমাদের কথা হচ্ছে যে সরকার যেই জায়গায় পরিবর্তন এনেছেন বা যে নোট অফ ডিসেন্টগুলো ওনারা আউট করে দিয়েছেন, সেইগুলো নিয়ে কোনো ডিসকাশন তো হয়নি। আর সেই ডিসকাশনটার একটা পার্ট বিএনপির জন্য একটা শক। এই শকটা বিএনপির মতো রেসপন্ড করেছে। বিএনপি তো জামাতে ইসলামের সাথে কোনো যুদ্ধে যায়নি, বিএনপির তো মাঠে নামারও দরকার হয়নি। বিএনপির বক্তব্যটাই কিন্তু সরকারের প্রতি, কারণ ঐক্যমত্য কমিশনের প্রধানও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই, আবার একই সাথে তিনি যাকে সাবমিট করছেন প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে একটা সমস্যা, এটা আমরা প্রত্যাশা করি যে ডক্টর আলী রিয়াজি ওটা পুরোটা করেছেন, হয়তো এতটা দেখার সুযোগ হয়েছে কিনা, যেহেতু এখন মানে দায়িত্বটা পুরোটাই ডক্টর ইউনূসের কাছে চলে গেছে। প্রথম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটিভাবে চেষ্টা করেছেন সবাইকে মানে মোটামুটি যতটুকু পারা যায়। ওনার হাতে দেওয়ারই আছে 10, উনি এখন আমি একা 8 চাইলে তার হবে না, ওনাকে ওই 3 করেই ভাগ করে দিতে হবে, বা 4-2 এভাবে ভাগ করতে হবে। কাজে এই জায়গাটা আমরা প্রত্যেকে প্রত্যাশা রাখি যে মোটামুটিভাবে যে ওনারা যেমন গতকালকে আজকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেশ জোরের সাথেই বলেছেন যে নির্বাচন হবে না বা এই ধরনের কিছু, ঠিক তেমনি বিএনপিও কিন্তু সংবাদ সম্মেলন করেছে, তারাও তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করেছে। একই সাথে এনসিপিও তার বক্তব্য পেশ করেছে। আমরা 3 জনই আমাদের কথা ক্লিয়ার করেছি। এখন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসাইড করতে হবে, কারণ ডায়ালগ ইজ আ থিং যেটার জন্য সব সময় যায়, সময় মানে ওপেন আছে, রাস্তা খোলা আছে। নির্বাচন 100 দিন এবং তফসিল হতেও অ্যাটলিস্ট 60 দিন, তাই না? 60 বা 70 দিন। এই 70 দিনে বহু কিছু ঘটতে পারে। যেটা ঘটতে দেওয়া যাবে না সেটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য কোনো মহলকে সুবিধা নিতে দেওয়া যাবে না। কাজে প্রত্যেককেই ওই বর্ডার লাইনটা আমরা নিজেরা যেভাবেই ভাবি না কেন, দিন শেষে ওইটাও মাথায় রাখতে হবে, যেটা সারোয়ার তুষারও বললেন, যেটা যেন আমাদের জনমনে খুব বড় ধরনের শঙ্কা তৈরি না করে। জি, বেস্ট শাহরিয়ার কবির, যে বর্ডার লাইন যেন ক্রস না হয়ে যায়, জামাত এই ব্যাপারে সতর্ক আছে কিনা, এবং এই যে বিএনপি জামাত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই অভিযোগ আছে। জুলাই সনদ বাস্তবায়নের জটিলতার জন্য প্রধান রাজনৈতিক দলগুলো দায়ী বলছে গণতন্ত্র মঞ্চ। আর আজকে তো আপনারা বললেন, এবং 3-4 দিনের যেই মধ্যে ফয়সালা। আচ্ছা, প্রথমে আপাকে ধন্যবাদ দিচ্ছে। আবারও একটা জিনিস দেখেন, জুজুর ভয় দেখিয়ে কিন্তু 17 বছর ফ্যাসিস্ট চালাইছে। কি চালালো? আওয়ামী লীগের সেক্রেটারি এবং শেখ হাসিনা সবসময় বলতো আওয়ামী লীগ পড়ে গেলে লক্ষ লক্ষ লাশ রাস্তায় পড়ে থাকবে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না, আর্মি লিমিটেড, একটা লাশও পড়েনি। আল্লাহর কি অশেষ রহমত। তার মানে আমাদের মধ্যে যদি একটা জিনিস দেখেন, প্রতিহিংসা যদি থাকতো, তাহলে সেদিন কিন্তু আমরা সবাই সবার বাড়িঘর জানি, বাড়িঘর পুরায় দাঁত থেকে শুরু করে লুণ্ঠন থেকে, বরং আমরা পাহারা দিছি যাতে কোথাও ডাকাতি না হয়। সো জনগণের মধ্যে যে মানে যদি বলেন যে একটা উৎকণ্ঠা কি হবে, সেই উৎকণ্ঠাটা কে তৈরি করতেছে, এই জায়গাটা কিন্তু আমরা সবাই ভুলে যাচ্ছি। সেটা দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানে 4টা মোটা দাগে 4টা কাজ করা হয়েছিল। প্রথম কাজ হচ্ছে নুরেমবার্গে ট্রায়াল করা হয়েছে।
কিসের ট্রায়াল করা হয়েছে? ওই নাৎসিজমের যে আইডিওলজি, সেই আইডিওলজিটা যেন কেউ ধারণ করতে না পারে। সেকেন্ড কাজটাই করা হয়েছে প্রোপাগান্ডা এবং আর্থিক চ্যানেল। টাকা তো আছে মানুষের কাছে। আজকে আপনি দেখেন এই মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি 7-8 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রোপাগান্ডা সৃষ্টি করার জন্য। কি প্রোপাগান্ডা? নির্বাচন হচ্ছে না, জামাত ইসলাম নির্বাচন বিলম্ব করতে চায়, বিএনপি আওয়ামী লীগকে ভোট টানার জন্য আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, ওর নাম কেলে এই সনদ বাস্তবায়ন করবে না। এই যে প্রোপাগান্ডা, আবার বলে দিচ্ছি, এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাটা কার স্বার্থে? আমরা স্পষ্ট দিবালোকের মতো সত্য যে অন্য একটা দেশ, সেটা হচ্ছে ভারত, প্রতিনিয়ত আমাদের প্রতিটা ব্যাপারে ইন্টারফেয়ার করতেছে এবং টাকাটা আসতেছে আমাদের বর্ডার, তো দীর্ঘ বর্ডার, এই বর্ডার দিয়ে টাকাটা এসে এই কিছু পেশাজীবী নামের, কিছু বুদ্ধিজীবী নামের যারা এই মিডিয়াতে এসে এই প্রোপাগান্ডা তৈরি করতেছে, মত অনৈক্য থাকবেই রাজনীতির মাঠে। সেটাকে মতবিরোধ বা সেটা একজন আর একজনের সাথে দেন। আজকে এই মিটিংয়ে কোনো কর্মসূচি ঘোষণা দিচ্ছেন না, কেন দেননি? আজকে মিটিংটা শেষ করলেন, কি বললেন? কর্মসূচি পরে জানানো হবে। এবং ওই মিটিংয়েই বললেন যে আমরা শুনতে পাচ্ছি যে সরকার দেবে, সরকার যদি না দেয় তাহলে কিন্তু আন্দোলন ঘোষণা করবো। সো হোয়াট ইজ দিস? যে আমি তোমাকে সরকারের জন্য কিন্তু ওই আলটিমেটাম না যে হরতাল ডাকলাম, কালকে বন্ধ ঘোষণা করলাম, তা কিন্তু না। আমাদের কথাটা হচ্ছে, দেখেন আপনার কনস্টিটিউশন নাই, আপনি একটা অলিখিত কনস্টিটিউশন দ্বারা চলতেছে। 106 নিয়ে বিতর্ক, 106 নিয়ে মামলা হচ্ছে, মামলায় দেখা যাচ্ছে যে আসলে 106-এর কোনো অর্ডার হয়নি বা নথি নাই। এই জায়গাতে আমরা এমন কোনো নির্বাচন করব না যেটা ভবিষ্যতে কোনো খায়রুল হক এসে আবার কোনো জাজমেন্টের দ্বারা বলবে এই নির্বাচন অবৈধ, জুলাই সনদ অবৈধ, জুলাই যারা রক্ত দিছে তারা সবাই ট্রেটর এবং যারা জীবিত আছে তাদের সবার ক্ষুদিরামের মতন ফাঁসি দেওয়া হোক। এই জায়গাতে যদি না যেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সেই বিষয়ে তো সবাই এগ্রি রে ভাই। আজকে কোন জায়গায় দেখেন, রাষ্ট্রপতি দিবে না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটা সাইন করবে? এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা এনসিপি বলতেছে অন্তর্বর্তী সরকার সাইন করবে, বাংলাদেশ জামাতে ইসলাম বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার সাইন করবে, বিএনপি হয়তো বলতেছে না রাষ্ট্রপতি সাইন করবে। কারণ এটাও সত্যি কথা, সংবিধান মানলে রাষ্ট্রপতি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর অনুরোধে সব আদেশ জারি করে, এটাই হচ্ছে নিয়ম। আপনি এমন কোনো আদেশ দেখাতে পারবেন না যেটা প্রাইম মিনিস্টারের নামে। সুতরাং আপনি যদি বলেন যে হ্যাঁ যে 1/3 এখনও আছে, সেই 1/3-এর জন্য তো হলে রাষ্ট্রপতি হবে, কিন্তু আমরা বলতেছি এই সরকার তো, আপা যে কথা বললেন, এই সরকার তো আমাদের সরকার, এই সরকার তো এই 20 কোটি মানুষের সরকার, সরকার তো ধারণ করতেছে আমাদেরকে। সো আমার সরকার আমার জন্য আদেশটা দান করবে। দ্বিতীয় কথাটা হচ্ছে ভোট কবে হবে? আবারও বলতেছি গণভোট হতেই হবে, কারণ গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন হতে হবে। আমি 2টা জিনিস বলে দিছি যে গণভোট আগে করাটা সম্ভব এবং এটা করতে হবে। এই গণভোট বানচালের জন্যেই আজকে ইন্ডিয়ার সমস্ত পরিকল্পনা। যদি ধরে নেন ইলেকশনের দিনও গণভোট হয়, আপনি গণভোটের রেজাল্টটা আগে দেন, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশনের রেজাল্টটা দেন। যেদিন গণভোট হলো সেদিন প্রথমে গণভোট কাউন্ট হোক, গণভোটের রেজাল্টটা দেন, তারপরে আপনি পার্লামেন্টের রেজাল্টটা দেন। এখানে আরেকটা বলে দিই, আরেকটা টেকনিক্যাল সমস্যাকে আমরা আপার হাউসের কথা বলতেছি। আগে যদি গণভোট না করি, জনগণ যদি সত্যি আপার হাউস, আমি বিশ্বাস করি জুলাই চেতনা এত ঠুনকো না, ইনশাল্লাহ জিতবে। কিন্তু এই দেখেন না জেতার জন্য কিন্তু তার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। যদি ধরে নেন যা না জিতলো, তাহলে আমার উচ্চকক্ষ হচ্ছে না। আর যদি হয় উচ্চকক্ষ জিত, তাহলে 100 জন কীভাবে নির্বাচিত হবে, কিসের ভিত্তিতে, সেই জায়গাটাতে তো আমাকে পৌঁছাতে হবে। সেই জন্যেই জুলাই সনদের ভিত্তিতে ইলেকশনটা হোক, এটা আমরা সবাই চাই। ইলেকশনটা কোন দিন হবে, গণভোটটা, এটা নিয়ে যে সরকার দিলে, এবং আপনি একটা জিনিস দেখেন, সালাউদ্দিন সাহেব বলছেন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব, জামাত ইসলামও বলছে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব, তাহলে সমস্যাটা কোনো কিছু নেই না। কিন্তু বিএনপি কিন্তু আবার এটাও বলছে জুলাই সনদের বাইরে, যেটা তারা সই করেছে তার বাইরে কিন্তু কিছু, আপনি বাইরে ঢুকাবেন কেন? এটা তো প্রতারণা, সেটা আমি মেনে নেব কেন? যেন আজকেও জামাত ইসলাম বলছে জুলাই সনদ অ্যাজ ইট ইজ। দেখেন জুলাই সনদ তো আপনি একটা কন্ট্রাক্ট বিটুইন রাষ্ট্র এবং জনগণের মধ্যে, তা আপনি কন্ট্রাক্টের বাইরে আপনার কথাকে কিভাবে চাপাবেন, কোন ক্যাপাসিটিতে চাপাবেন? রেফারি কি গোল দিতে পারে? রেফারি হলুদ আর লাল কার্ড, হলুদ আর লাল কার্ড, আপনার হলুদ আর লাল কার্ডটা কি ঠিক আছে? জনগণের কাছে আমি জুলাই সনদ অ্যাজ ইট ইজ পাঠাবো জনগণের মতামত নেওয়ার জন্য। সেখানে আপনার এই যুক্তিটা খুবই ভালো যে ঠিক আছে, সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে নাও দিতে পারে, কিন্তু সেটা কেন দিতে পারে না? জনগণ মতামত দেখ কোনটাতে আছে কোনটাতে নাই। এবং আর একটা জিনিসকে, আগের যত 3টা রেফারেন্ডাম হয়েছে, 3টা রেফারেন্ডামে, প্রথম রেফারেন্ডাম 77 সালে
জিয়াউর রহমান তার 19 দফা নিয়ে রেফারেন্ডাম করছে। সেন কি 19 দফা ছিল? না, বলছে জিয়াউর রহমানের সমস্ত কর্মপন্থাগুলোকে তুমি সমর্থন করো কি না। তার মানে 19 দফাকে সমর্থন করো কি করো না। একটা লোক হয়তো 15টা সমর্থন করে, 3টা সমর্থন করে না, তাই বলে কি সে না দিবে? বেশিরভাগগুলোকেই তো। আর এটা তো সুযোগ আছে ভবিষ্যতে পার্লামেন্টে যে বলার যে এই সবই তো এক্সপেরিমেন্টের মধ্যে। সো আমার মনে হয় আমাদের রাজনৈতিক অনৈক্যর সৃষ্টি করার জন্য ইন্ডিয়া যে চেষ্টা করতেছে, এই লোকাল এজেন্ট নিয়োগ করা হয়েছে, টাকা ঢালতেছে, এর সম্পূর্ণ হচ্ছে জুলাই স্পিরিটটাকে নষ্ট করা। কিন্তু আপা যেটা বলছে, ইনশাল্লাহ এই স্পিরিট এত তাড়াতাড়ি, রক্তের দাগ এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সারোয়ার তুষারী যে জুলাই স্পিরিট নষ্ট করার চেষ্টার সাথে একটু যুক্ত করতে চাই নাসরুদ্দিন পাটোয়ারি একটি ফেসবুক স্ট্যাটাস, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। এই যে জুলাই স্পিরিট ধ্বংসের চেষ্টা, একমত হওয়ার জায়গাটার, এই যে এতদিন ধরে চেষ্টা করলেন, সবশেষে আসলে এক হতে পারলেন কোথায়? না, এক মানে আমাদের তো মানে বৈচিত্র্যের মধ্যে আবার মানে আমরা একেও থাকবো, আবার আমাদের মধ্যে বৈচিত্র্যও থাকবে, দুটোই থাকবে। এখন ধরেন আমাদের জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটা নতুন ধরনের বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা করি, এটা যেমন ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে তো নির্বাচনও হতে হবে। ফলে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যারা, ধরা যাক যে ব্যাপারটা তো এরকম না যে আসলে তো আপনাকে ইলেকশন করে জিতে আসতে হবে প্রত্যেককেই। হ্যাঁ, মানে ব্যাপারটা তো এরকম না যে কেউ আসলে কারো কাছ থেকে আসনটা পেয়ে যাচ্ছে। যখন আমরা আসন সমঝোতা বা ইত্যাদি কথাবার্তাগুলো, গুঞ্জনগুলো বিশেষত মিডিয়া শুনি, তখন মনে হয় যেন টেবিল নেগোসিয়েশন হচ্ছে, ইলেকশন হবে না। এরকম তো না। মানে ধরেন আমার সাথে একজনের ভাইয়ের একটা হয়েছে, বোঝাপড়া হয়েছে, তাহলে আমি ওনাকে স্পেয়ার করবো অথবা উনিও আমাকে স্পেয়ার করবেন, কিন্তু ওনাকে তো আরেকজনের সাথে ফাইট করতে হবে, জিতে আসতে হবে। তো একই কথা, আপার জন্য একই কথা, সবার জন্য একই কথা। ফলে নেগোসিয়েশন বা সমঝোতা বলি বা ধরেন জোট বলি, এটা তো বাংলাদেশের ইলেকটোরাল যে কালচার, সেখানে নতুন কিছু না। হ্যাঁ, কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে হবে, এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যাদের জোট হবে তারা হয়তো পরস্পরের সাথে অ্যালাইন থাকবে, কিন্তু আপনাকে তো ফেস করতে হবে অন্য প্রতিপক্ষকে, এটা তো করতেই হবে। কিন্তু ব্যাপারটা এরকম না যে ইলেকশন করা মানেই হচ্ছে আপনি আপনার স্বপ্ন বিক্রি করে দিচ্ছেন, বরং আমাদের এই স্বপ্নটাকে ক্যারি আউট করার জন্য বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। হ্যাঁ, আমি যদি ধরেন আমি ইলেকশন করতে চাই এবং আমি এর মধ্য দিয়ে সংসদ সদস্য হতে চাই, যদি জনগণ আমাকে সমর্থন করে, জনগণ আমাকে পার্লামেন্টে পাঠায়, আমার কাজ হচ্ছে যে আমি যে কারণে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে এবং জুলাই সনদ বা যে বাংলাদেশ, এই যে টুকটুকে লাল টুকটুকে স্বপ্নের কথা আপনি বলছেন, এইটা যেন আমি ভুলে না যাই। যদি আমি ভুলে যাই বা যদি আমি সেটার ব্যাপারে কমিটমেন্ট না দেখাই, তাহলে কিন্তু পরের বার আবার জনগণ আমাকে সেভাবেই ট্রিট করবে, তাই না? ফলে এটা প্রত্যেকেরই, আমরা শুধু এইটাই চাচ্ছি, যদি শুধুমাত্র বাংলাদেশে 5 বছর অন্তর অন্তর ইলেকশনটা আমরা রেগুলার করতে পারি। বাংলাদেশের ক্রাইসিসটা দেখেন, প্রধানতম ক্রাইসিস হচ্ছে পাওয়ার ট্রানজিশনের ক্রাইসিস। প্রত্যেকবার পাওয়ার ট্রানজিশন আসলেই সংঘাত অনিবার্য হয়ে ওঠে এবং সরকারি দল ক্ষমতা ছাড়তে চায় না, তাকে বাধ্য করতে হয়। পাওয়ার ট্রানজিশনটা যদি আমরা রেগুলার করতে পারি, আপনি যদি এটা সুনিশ্চিতভাবে জানেন যে আমাকে 5 বছর পর জনগণকে ফেস করতে হবেই, অন্য কোনো অপশন নাই, তখন আপনার আচার আচরণ এবং আপনার কর্মকাণ্ডের মধ্যেও কিন্তু একটা অনেক দূর পর্যন্ত আপনি নিজেকে সংযত করতে বাধ্য হবেন। কারণ আপনাকে তো, আপনি যদি জানেন যে জনগণের ভোটে আপনার ভাগ্য নির্ধারিত হবে, তখন কিন্তু আপনাকে এটার ব্যাপারে, ফলে এই যে 5 বছর পর পর হোয়াট এভার ইট ইজ, কেয়ামত হয়ে গেল, মানে কেয়ামত না হলে বাকি যে কোনো ক্ষেত্রে ইলেকশন হবেই, এইটা যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের অনেক দূর পর্যন্ত। আপনাদের কাছে কি মনে হচ্ছে কিনা যে সনদের বিষয়টা যে সুরা হচ্ছে না, এটাই এখন নির্বাচনের আগে একমাত্র? সনদের ব্যাপারে দেখেন, এখানে আমি মনে করি যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে বিভ্রান্তি মানে তৈরি হচ্ছে। সনদের ব্যাপারে তো একমত হয়েছি আমরা, সনদ কতটুকু সেটার ব্যাপারে এই যে এখন যে বলা হচ্ছে যে সনদ যেটা আমরা সাইন করেছি সেটাই অন্য কিছু না, অন্য কোনো কিছু তো আসার প্রশ্ন নাই। সনদ যেটা আপনি সাইন করেছেন সেখানে একটা শব্দ নতুন ঢোকে নাই। আমরা দুটো ডকুমেন্টকে গুলিয়ে ফেলতেছি। সনদ একটা, আদেশ বাস্তবায়নের যে সুপারিশ কমিশন করেছে সেটা আরেকটা। সনদ আপনি যদি কেউ যদি দেখাতে পারে যে যেটাতে সাইন করেছে রাজনৈতিক দলগুলো, সেখানে একটা কমা পরিবর্তন আছে না, নাই। 17 অক্টোবর যেটা আপনারা, যেটা ওই যে আমরা করি নাই, আমরা বলেছি এই জিনিসটা করেন, আমরা করে ফেলবো, আমরা তো এই প্রসেসে আছে। এই সনদটা যে আপনি করলেন, সেখানে কি আমাদের ইনপুট নাই? কমিশনে বসে কি আমরা ইনপুট দিই নাই? আমরা ওই যে বাস্তবায়ন পদ্ধতি নিশ্চয়তা নাই দেখে সাইন করি নাই ফর দ্য টাইম বিং, কারণ আমরা মনে করেছি এটা করলে, এবং আমরা করি নাই বলেই কিন্তু আপনার এই যে দ্রুততম সময়ের মধ্যে কমিশন আবার সুপারিশ দিল আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া। এখন সনদের জায়গায় আছে, আদেশ বাস্তবায়নের জায়গায় বলা হয়েছে আপনি তো যেটা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপরে আগামী সংসদকে ডুয়েল রোল দেওয়া হবে। কমিশন যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে এই যে গণভোটটা, গণভোট মানে কিন্তু সুপ্রিম মানে উইল অফ দ্য পিপল। তাহলে এইটা যেটা জনগণ রায় দিয়েছে, এটা যদি একটা প্রশ্ন এসছে যে পরের প্রশ্ন যখন আসে আপনাকে ডিল করতে হবে সে প্রশ্ন, যে পরের পার্লামেন্ট যদি কোনো কারণে এটা নিয়ে
মানে হ্যাস্তন্যস্ত করে, যদি তারা এটা বাস্তবায়ন করতে না চায় তখন কি হবে? তখনই একটা টাইম লিমিটের কথা এসেছে 270 দিনের মধ্যে। এটা নিয়ে বিএনপির প্রতিক্রিয়াটা আমি মনে করি অতি প্রতিক্রিয়া, এটা কোনো দরকার নেই। এরকম অসংখ্য দেশের উদাহরণ দেখানো যাবে যেখানে আরও হার্ড ক্লজ দেওয়া থাকে যে যদি আপনি এত সময়ের মধ্যে না করতে পারেন তাহলে ডিসলভ হয়ে যাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওই এলএফও 70 সালে এলএফওতে ছিল, সেরকম কিন্তু কিছু বলা হয় নাই, সেরকম কিন্তু এখানে কিছু বলা হয় নাই। বলা হয়েছে 270 দিনের মধ্যে আপনি না, যেমন বিল যখন সংসদে যখন বিল আসে, বিল যদি রাষ্ট্রপতির কাছে যখন পাঠানো হয়, রাষ্ট্রপতি এটা 15 দিনের মধ্যে যদি এটা অনুমোদন না করেন তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো ওটাও কি অটো পাস? ওটা কেন? কারণ এটা সংসদ সদস্যরা করেছে, সুতরাং রাষ্ট্রপতি এটা করতে বাধ্য, এরকম একটা ইমপ্লিকেশন বা অনুমান থাকে। এখানেও তো তাই, এখানে তো সংসদ সদস্য না, সংসদ সদস্যদের যারা মালিক, যে জনগণ, তারা একটা জিনিস গণভোটে রায় দিয়েছে, আপনি সেটা করতে বাধ্য থাকবেন। তো 270 দিনে কেন হবে না? আপনি তো 1 বছর আলোচনা করেছেন, গণভোট হয়েছে, 270 দিন এনাফ টাইম। আপনি সর্বোচ্চ যেটা বলতে পারেন, ভাই 9 মাস এনাফ টাইম না, 1.5 বছর করেন বা 1 বছর করেন, এইটুকু গ্রাহ্য করা সম্ভব। কিন্তু আপনি যদি বলেন যে না এটা ওপেন রাখতে হবে, তাহলে তো আপনি 5 বছর ভাই করবেন না, তখন কি হবে? ফয়েজ আহমদ, এই যে 3-4 দিনের সময় এবং দলগুলো আপনি তো দেখছেন এবং শুনলেনও, বিএনপি বলছে যে কিছু চাপিয়ে দিলে তারা নেবে না, তাহলে এই যে এই জায়গাটায় আসলে সরকার তো নিজের মতো করে একটা সিদ্ধান্ত দিবে, সেটা বোঝাই যাচ্ছে। সেই জায়গা থেকে যদি আবার রাজনৈতিক দলগুলো আবার এক ধরনের বিরোধের তৈরি হয়, সরকার কি করবে? সেটা সেই জায়গাটা আসার আগ পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা উচিত হবে না যে কি হবে। আমরা প্রত্যাশা করি সেই জায়গায় যাবে না ইনশাল্লাহ। খুব আপনি আমাদের আলোচনাটা, আমরা সাধারণত টেলিভিশন টক শোতে যে ধরনের আলোচনা প্রত্যাশা করি খুব লড়াই যুদ্ধ হবে, তার চেয়ে বরঞ্চ আমি মনে করি আপনার যারা অডিয়েন্সকে তারা সমৃদ্ধ হয়েছেন। মাঠের রাজনীতির আলোচনার কিছু বক্তব্যের মধ্য দিয়ে যে কনফিউশন, সেটা সম্ভবত এই আলোচনায় ওনারা তিনজনই একই সঙ্গে ভিন্ন মত ধারণ করেন, সহাবস্থান বজায় রেখেই ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমার মনে হয় কিছু কনফিউশন দূর হয়েছে। বিশেষত শেষে সারওয়ার তুষার যে কথাটি বললেন এবং আপনি যে প্রশ্নের আলোকে ওনার কাছে গেলেন যে বিএনপি বলেছে জুলাই সনদে অন্য কিছু ঢুকিয়ে দিলে বিএনপি মানবে, নিশ্চয়ই কারণ বাজার কিভাবে পরিচালনা হবে সেটা জুলাই সনদে থাকবে না, সুতরাং জুলাই সনদে অন্য কিছু ঢোকার বিষয় নয়। যে বিষয়টি বলা হচ্ছে যে আমরা যা স্বাক্ষর করেছি তা নেই আমাদের সঙ্গে প্রতারণা, এটা হয় রাজনৈতিক বক্তব্য, না হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এগুলি কনফিউশন দূর করার জন্য সরকার আছে, সেটা দূর করা হচ্ছে। যেটা পরিষ্কার সেটা হচ্ছে একটি হচ্ছে জুলাই সনদ, আর জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ, সে একটা আদেশ হবে, সেই আদেশ এবং 270 দিনের টাইম লিমিট নিয়ে যে বক্তব্য, মানে আমার মনে হয় তুষার ওই জিনিসটা বলার পর আমার ওটা কিছু বলার দরকার নেই, এটা পরিষ্কার। দেখুন আপনি তো কোনো জিনিস ইভেন এটা আমার বলা উচিত হবে কিনা জানি না, তবুও আমি বলি, আমি সবগুলি রাজনৈতিক দলের একই সঙ্গে ওয়েলউইশার হিসেবে বলি, বরঞ্চ বিএনপি যে 270 দিনের প্রশ্নে যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে কারো কারো মনে যে বিএনপিকে যে সংস্কার বিরোধী দল হিসেবে এক ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয় না, কারো কারো মনে সেটা দৃঢ় হয়েছে। বিএনপি যে অল অফ এ সাডেন গভীর রাত থেকে না ক্যাম্পেইনে নেমেছে না, বিএনপি কি না বুঝাতে চেয়েছে পরের দিন বিকেলে এসে সেটা পরিষ্কার করেছে হয়তো বিএনপি, কিন্তু ওই রাত থেকে তার পরিষ্কার করার আগ পর্যন্ত বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে না পজিশন বোঝানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং পলিটিক্যাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পলিটিক্সে কমিউনিকেশনের এই ধরনের যদি ব্লান্ডার হয়, এটা যে কোনো পার্টির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতরাং বিএনপির এই জায়গাগুলিতে কমিউনিকেশন নিয়ে যারা কাজ করেন, আপারা মিডিয়া সেলে কাজ করেন, আমি মনে করি আরও সিরিয়াসলি এগুলি ফলো করতে হবে। না হলে বিএনপিকে যদি সংস্কারের বিরুদ্ধ পজিশন হিসেবে আখ্যায়িত করা হয়, এতে আমরা যদি মনে করি এটা আমাদের কারো কিছু যায় আসে না, বিএনপির হয়তো ক্ষতি হবে না, এটা সবার ক্ষতি হবে। বিকজ বিএনপি সহ যারা সবাই মিলে যে কাজটি করলো, আপনি বিএনপিকে যদি কোনোভাবে মানুষের চোখে প্রতারক হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে জুলাইয়ের অনেক কিছুকে আপনি প্রতারণার জায়গায় নিয়ে যেতে পারবেন। সে সুযোগ দেওয়া উচিত হবে না, কারোর জন্যই না। সুতরাং আমাদের পলিটিক্সে কখনো কখনো হয় কি যে রাজনৈতিক দলগুলির মধ্যেকার যেই বিবাদ থাকে কিছু বিষয় নিয়ে, ভিন্নমত থাকে কিছু বিষয় নিয়ে, এতে এই দলগুলিকে নিজ নিজ ফোরাম থেকে ভালোবাসেন কিন্তু অতটা পলিটিক্যালি সাউন্ড না, এরা ঝাঁপিয়ে পড়ার এক ধরনের প্রবণতা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এরা কখনো কখনো উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলে। আমি তাদের মোটিভ যে খারাপ তা বলছি না, কখনো কখনো উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলেন। আমার ধারণা এই ধরনের ক্ষতি সাম্প্রতিক সময় কোনো কোনো রাজনৈতিক দলের কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, জামাতের ক্ষেত্রেও হয়েছে, বিএনপির ক্ষেত্রেও হয়েছে। এই ধরনের অতি উৎসাহী হয়ে
দলের হাইকমান্ডের কোনো নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজেরাই যা বুঝি তার মধ্যে দিয়ে একটা ক্যাম্পেইন সৃষ্টি করার চেষ্টা করা, এটা সায়েন্টিফিক্যালি খুবই রং। জামাত সহ 8 দলের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার সময় চাওয়া হয়েছে। রাজনীতির মাঠে এরকম একটা আলাপ আছে, এই যে 2-3 দিনের আগে ফাইনালাইজ হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবার প্রধান উপদেষ্টা বসতে পারেন, এই ধরনের কোনো সম্ভাবনা আছে? এই বিষয়ে কোনো দেখুন, রাজনৈতিক দলগুলির সঙ্গে এই সরকারের শুরু থেকেই প্রকাশ্য অপ্রকাশ্য নিয়মিত যোগাযোগ আছে। আপনি পার্টিকুলারলি জুলাই সনদ ইস্যুতেও যদি বলেন, একদম রেগুলার বেসিস যোগাযোগ ছিল, আছে। এখন আগামী কয়েকদিনের মধ্যে এই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসবেন কি বসবেন না, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা ধারণা করার কিছু নেই, সিদ্ধান্ত হলে পরিষ্কার, এটা আপনারা জানতে পারবেন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সরকার এমন উদ্যোগ নেয়ারই চেষ্টা করবে যে উদ্যোগ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে না কোনোভাবে, এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে হতাশ করবে না। প্রত্যেকের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, কমন যে গ্রাউন্ডটা, সেটা হচ্ছে ছাড় দেওয়ার মনোভাব। এটা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠান একেবারে শেষে চাঁদের কাছে মন্তব্য শুনে শেষ করবো। মাহমুদ হাবিব ভাই যে বিএনপিকে এক ধরনের সংস্কার বিরোধী ট্যাগিং, এটি জবাব দিবেন। আর বিবিসি আজকে একটি প্রতিবেদন করেছে, সুযোগ পেলে বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। কারণ হচ্ছে এই ধরনের, এই যে শেষেরটা আগে বলে নেই, নির্বাচন যত এগিয়ে আসবে এরকম খবরে খবরে সয়লাভ হয়ে যাবে। কার সাথে এমনও শোনা যেতে পারে যে এনসিপির সাথে আওয়ামী লীগ জোটবদ্ধ হতে যাচ্ছে, অবাক হওয়ার কিছু নেই। আমি জাস্ট অ্যাডভান্স বলছি, এইটা ছাড়া পত্রপত্রিকাগুলো চলবে কি করে, তাদেরও কাটতির ব্যাপার আছে। যাই হোক, এই ধরনের সব স্পেকুলেশনকে মাথায় নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? অনেক দলের সাথেই কথোপকথন হচ্ছে, বাট ফ্যাসিস্টদের সাথে যারা ছিলেন, সরাসরি যারা অংশ, তাদের প্রতি আমাদের স্ট্রং রিজার্ভেশন আছে দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এবং আমি বিশ্বাস করি বাকিরাও একই কথাই বলবেন। এবার আসি ফয়েজ ভাই যেটা বললেন, হ্যাঁ, আমি ফয়েজ ভাইয়ের সাথে একমত। বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল, আমাদের সাপোর্টার বেজও বৃহৎ, এটাকে কন্ট্রোল করাটা টাফ হয়ে যায়। যেমন না ভোটের কথা, ভোটের তো কোনো কথাই নেই। গণভোট আগে হলে পার্টিসিপেট করবে না, গণভোটে না ভোট দিবে এমন তো কথা আসেনি কোনো মহল থেকে, দায়িত্বশীল মহল থেকে। দেখুন, এইবার আমি প্রোপাগান্ডার ধরনটা বলি। বিএনপির নামে 1000 পেজ আছে যেটা বিএনপি চালায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও আছে, এবং আপনার এই যে 1000 পেজ আছে, আমি জাস্ট বলছি নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আপনি ভিতরে ঢুকে দেখবেন যে এটা ভয়ঙ্কর। এটা কার আসলে, আপনার ভাবতে ভাবতে মানে মাথা ঘুরে যাবে যে আসলে এটা মানে কি কারণে এটার নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। কোন ধরনের প্রোপাগান্ডা পেজ থেকে কোন এন্ডে এটা চালু হয়েছে জানি না, বাট এটা ঘটেছে, এটার সাথে একমত। এইবার আমি আসি যেটা বিএনপির প্রসঙ্গে বলা হচ্ছে, বিএনপির আপত্তি কোথায়। দেখুন, আমাদের নোট অফ ডিসেন্ট, আমাদের ঐক্যমত যেটুকু হয়েছে, আমাদের অনৈক্য যতটুকু আছে, নোট অফ ডিসেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে, জামাতে ইসলামী দিয়েছে, আমার বিশ্বাস এনসিপিও দিয়েছে, এটা সহ আমরা সই করেছি। বিএনপির আপত্তির পয়েন্টটা এবার বোঝেন। বিএনপির আপত্তির পয়েন্ট কিন্তু এইটা না যে জুলাই সনদে আমরা একমত নই, আমরা একমত বলেই তো সই করেছি, এবং ওগুলো সব সহ আমাদের মতৈক্যটা যতখানি, মতানৈক্যটাও ততখানি, আমাদের ইয়েটা ততখানি। যেমন নোট অফ ডিসেন্টের একটা বিষয় আপনাকে বলি, সরকারি কর্ম কমিশন নিয়ে, ওটা প্রস্তাবনা জানেন ভাই আপনি? এবার আমি বলি আপনার প্রস্তাবনাটা। ওটার প্রস্তাবনা হচ্ছে যে এটাতে 5 সদস্যের বোর্ড হবে, 2 জন সরকারি সদস্য হবে এবং 7 সদস্যের বোর্ডে, এবং বাকি জন আসবে হচ্ছে 5 জন আসবে বিরোধী দল থেকে। এখানে বিএনপির প্রস্তাবনা নোট অফ ডিসেন্ট। বিএনপি এটার সাথে একমত হয়নি। এটা নোট অফ ডিসেন্টটা হলো যে এটা সমান সমান রেশিও হতে হবে। সরকারি দল এবং বিরোধী দলে এই যে সরকারি কর্ম কমিশন যে নিয়োগে যে কমিটিটা হবে, সেটাতে এটা সমান হবে। এইরকম প্রতিটাতেই কিন্তু সেম, কোনোটা বিএনপি সরকারি দলে 1 জন, বিরোধী দলের 3 জন, এইরকম ভাবে এই যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, এর বাইরেও আছে, সংবিধান নিয়ম আছে, অত বিষয় যায় না, এটা কার্ড আছে, ওইটুকু আমি বলছি। ফলে এই জায়গাগুলোতে এই যেগুলো ক্লিয়ার হওয়া দরকার। বিএনপি তার পয়েন্টে এই জায়গাটায় একমত, মানে জুলাই সনদ নিয়ে একমত, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ এটা আসতে হবে। দ্বিতীয়ত প্রক্রিয়া, আমি ওর সাথে একমত। আপত্তি তো আমাদের প্রক্রিয়া নিয়ে আমরা প্রায় 1-1.5 মাস তো বোধ হয় ভাই, 1-1.5 মাস সময় তো ব্যয় হয়েছে, 1-1.5 মাসে বহু কিছু আলোচনা হয়েছে। আমার ভুল না হলে, আমি তো সংবিধান বিশেষজ্ঞ নয়, একেবারেই মানে মাঠের পলিটিশিয়ান, কাজে সেই হিসেবে আমি বলছি, আমি আইনজীবীও নয়, সেই হিসেবে আপনাকে বলি যে দেখুন, গণভোট ইটস আ হাইয়েস্ট উইল, সাধারণ লোকের একটা মতামত, কিন্তু নির্বাচিত সংসদ সেও কিন্তু একটা অলমোস্ট মানে একটা সার্বভৌম প্রতিষ্ঠান, একটা দিয়ে আরেকটাকে আপনি কতটুকু বাইন্ড করতে পারবেন, এইটার ধরনটা কি হবে, এখানে এই ধরনের অনেক মানে টেকনিক্যাল বিষয় আছে। এর বাইরেও বাংলাদেশের হিস্ট্রি অনুযায়ী, আমি লাস্ট কথাটা বলি, বাংলাদেশের হিস্ট্রি অনুযায়ী গণভোটে টার্ন আউটের খুবই কম, মানে হার খুবই কম, কিন্তু জেনারেল ইলেকশনে এই হারটা অনেক বেশি। আপনি ধরে নেন গণভোট একটা করলেন, 14% উপস্থিতি, 14%, 15%, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 13% উপস্থিতি। ধরুন এরপরে ভাইয়ার মতো একজন লয়ার চলে আসলো, যে বলে 13 ভাগ লোক ভোট দিয়েছে, এটা জনগণের রায় হয় কিভাবে, বলে আউট করে দেবো, কি করবেন আপনি? বরং যেদিনে সর্বোচ্চ উপস্থিতি,
গণভোটের এবং এই জটিলতাগুলো, আর এই জবাবটা একটু আপনার কাছে চাই, সুযোগ পেলে বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চায় আগ্রহী? শোনেন, প্রথম বিএনপি এখন পর্যন্ত বলেনি 14 দলকে নিষিদ্ধের যে আন্দোলন, নূরকে মারল যখন, তারপরে এটা রাস্তায় নামা, এই বিষয়ে মনে হয় বিএনপি, জামাত বলেন আর যে বলেন, আমি প্রথম থেকে বলতেছি যে প্রোপাগান্ডা, এইগুলো প্রোপাগান্ডা ছড়াবে এবং এই জুলাই অভ্যুত্থানে স্পিরিট যে ধারণ করে, আমি আপনাকে বলেছি জামাত যদি আল্লাহ না করুক করে, আমি সেদিন থেকে জামাত করবো না, এইরকম স্পিরিটটা এখন আমাদের সবার মধ্যে এখনো কাজ করে। সো ওইটা হওয়ার কোনো সুযোগ নেই। আর আপার যে কথাটা 30 সেকেন্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগে রেফারেন্ডাম করলেন, তারপর পার্লামেন্টারি ইলেকশন করলেন। কারণ এবং আপনাদেরকে এর মধ্যে একটা কথা বলে দিই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম বৈধ রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমান 72 সালে শপথ না নিয়ে হয়েছেন, আর 75 সালে বাকশাল গঠন করে নিয়ম ছিল ইলেকশন হবে, উনি ইলেকশন না দিয়ে উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। সো দুইবারই তিনি অবৈধ। প্রথম বৈধ রাষ্ট্রপতি রেফারেন্ডামের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং তার দল রেফারেন্ডাম বুঝবে না, এটা হতে পারে না। স্যার তুষার, যে জনগণ আসলে এখন একটা নির্বাচন চায় এবং এই জায়গাটি জনগণ নির্বাচন অবশ্যই চায়, কিন্তু জনগণ সংস্কারও চায়। আমরা শহীদ পরিবারদের সাথে কথা বলেছি, আমাদের অফিসে এসছে অনেকগুলো শহীদ পরিবার, আপনি সবাইকে চিনবেন নাম বললে। তারা কিন্তু খুবই কনসার্ন যে এটা কোথায় সেটেলমেন্ট হচ্ছে কিনা, নাকি এটা আনসেটেল রেখে নির্বাচনের দিকে যাওয়া হবে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন যেমন হবে আশা করা যায় যে এই ব্যাপারেও রাজনৈতিক দল এবং সরকার ঐক্যমত্য হবে, তখন তারা আশ্বস্ত হয়েছেন। ভিতরে যদি কোনো কারণে অন্য কিছু হয় তখন কিন্তু আবারও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। ফয়জ আহমেদ, এক বাক্যে যে বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টি চ্যালেঞ্জই সরকারের সামনে, দিন শেষে আসলে সফলতা আসবে কিনা এক বাক্যে? ডেফিনেটলি সফলতার বিকল্প আমাদের হাতে নেই। প্রথম কথা হচ্ছে নির্বাচন না হওয়া, এটা এফোর্ড করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। সো নির্বাচন হতেই হবে। দ্বিতীয় হচ্ছে আপনি বিচারের কথা যদি বলেন, মানে আমরা তো বিচারের ঠেকানোর জন্য কত আয়োজন দেখছি। সো গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস। কোর্ট হচ্ছে তার প্রসেস ডিউ প্রসেসে এগোচ্ছে। অপরটি হচ্ছে সংস্কারের ব্যাপক কাজ হয়েছে। সংস্কারের এই লড়াইটা খুব হেলদি লড়াই। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এই পর্যন্ত। আগামী শনিবার আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।